কৃষি কর্ম কৃষি কর্ম কৃষি কর্ম কৃষি কর্ম কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। কৃষি কর্ম কৃষি কর্ম কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না আর শপথ নিব রে। ক্ষতিকারক কীটনাশক আর রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না আর শপথ নিব রে। জৈব কীটনাশক আর জৈব কীটনাশক আর জৈব সার ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন বাড়ায়, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। কৃষি কর্ম কৃষি কর্ম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষিকর্ম অনুষ্ঠান। পরিবেশ বান্ধব জৈব কৃষি অবতারণা বর্তমান বিশ্বে কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী মাইল ফলক। অবাঞ্ছিত রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশক ব্যবহার ছাড়াই স্বাস্থ্যসম্মত পরিবেশের জন্য হিতকর নীতিমালা অনুসরণ করে উৎপাদিত হয় অর্গানিক শস্য, ফলমূল, শাকসবজি, মৎস্য, ডেয়ারি সামগ্রী সারা বিশ্বে অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সুধী দর্শক, তাই আমাদের উচিত রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ছাড়াই চাষাবাদ করা। আমরা কখনই রাসায়নিক সার ব্যবহার করব না। সুধী দর্শক, অনুষ্ঠানের শুরুতেই শ্রমজীবী নারী মিনারার উপর একটি বিশেষ প্রতিবেদন। জীবন ধারণের জন্যই প্রতিটি মানুষকে বেছে নিতে হয় জীবিকা, আর মানুষ এই জীবিকা বেছে নেয় তার যোগ্যতা ও ইচ্ছা অনুসারে। চাকরি, ব্যবসায়, আবার কেউ বা শিক্ষকতা সহ নানান পেশায় নিজেকে নিয়োজিত করে। পেশায় নিয়োজিত এই মানুষরা সাধারণত উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর হয়ে থাকে। কিন্তু ভাগ্য বিড়ম্বিত অনেক মানুষ আছে যারা নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের জীবিকা নির্বাহ অত্যন্ত কঠোর ও অমানবিক, আর সেক্ষেত্রে কর্মজীবী যদি হয় নারী, তাহলে তো কথাই নেই। প্রতিনিয়তই তারা কর্মক্ষেত্রে হচ্ছে নির্যাতিত ও নানা বৈষম্যের শিকার। এমনই এক ভাগ্য বিড়ম্বিত কর্মজীবী নারী মিনারা। দুমুঠো ভাতের অন্বেষায় যাকে কাজ নিতে হয়েছে রাইস মিলে। 4 সন্তানের জননী মিনারা একাই সংসারের উপার্জনক্ষম, কারণ 2 বছর পূর্বে তার স্বামী তাকে ফেলে চলে গেছেন। জীবনের চাকা সচল রাখতেই প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয় মিনারাকে। অনেক পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় কর্মস্থলে কোলের শিশুটিকে সঙ্গে নিয়ে। কাজের ফাঁকে একটু অবসর মিললেই মিনারা ছুটে আসে তার সন্তানের কাছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মিনারা। পুরুষ শ্রমিকদের সাথে পাল্লা দিয়ে সে কাজ করে যায় সমান তালে। অথচ সন্ধ্যাবেলায় মজুরি নেবার সময় মেলে না পুরুষ শ্রমিকদের সমান মজুরি।
সমান কাজ করেও সমান মজুরি থেকে বঞ্চিত হচ্ছে এই মিনারা এবং মিনারার মতো আরো অনেকেই। কতই বা বয়স মিনারা বেগমের এই সন্তানদের, অথচ সে বয়সে মিনারার বড় ছেলে বস্তা কাঁধে পথে নেমেছে কাগজ কুড়াতে। এইটুকু শিশু বুঝে গেছে অসহায় মাকে সহযোগিতা করা প্রয়োজন, শুধু বুঝতে পারেনি এই শিশুদের বাবা। তাই তো সন্তানদের পিতৃস্নেহ থেকে বঞ্চিত করে চলে গেছে নতুন সুখের সংসার গড়তে। 2 বছর ধরে স্বামী চলে গেছে, 4 জন পোলাপান নিয়ে খাওয়া খরচ, তেল সাবান এগুলা সম্পূর্ণ কিছু আমার উপরে। আজ মেলে কাজ করি, কাজ করে তাদের আমার পোষে না। আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমি কই যাই, কই থাকি, কই করি, নাই ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, কোনো কিছু। আমার স্বামী আমার রেখে থুইয়া সেই অন্যখানে যাওয়া বিয়ে করে অন্য জায়গায় সংসার করে খাইতেছে। সারাদিন পরিশ্রমের পরেও অবসর মেলে না মিনারার। কাজ শেষে বাড়ি ফেরার পথে বাজারে যান তিনি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ফিরেন। এই নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে মিনারার ছোট্ট নিবাস, একটি মাত্র ঘর, বাইরে রান্নার ব্যবস্থা। পুড়ে পুড়ে সোনা খাঁটি হলেও রোদ আর আগুনের আঁচে পুড়ে ক্ষয়ে যাচ্ছে মিনারার জীবন। এভাবে ক্ষয়ে ক্ষয়ে হয়তো একদিন থেমে যাবে মিনারার জীবন চাকা। কৃষিকর্ম অনুষ্ঠানের এ পর্যায়ে ফেনীর সোনাগাছি উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ধান গবেষণা কেন্দ্রের উপর একটি বিশেষ প্রতিবেদন। একশো 13 একর ভূমি জুড়ে এখানে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ধান গবেষণা কেন্দ্র। বিগত সময়ে নানা অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির তেমন কোনো উন্নতি না হলেও বর্তমান সরকারের যুগোপযোগী পরিকল্পনায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে প্রতিষ্ঠানটির, তেমনটি বললেন প্রতিষ্ঠানের কর্মচারী। এটা হচ্ছে আমাদের হিমাগর। এখানে আমরা আপনার এই বাংলাদেশ ধান গবেষণার বিভিন্ন ভ্যারাইটির ধান এই রুমে আমরা রাখি। এখান থেকে আমরা সারা বাংলাদেশে বীজগুলো ছড়িয়ে দিই। আর আমি যেটা এখন আমার হাতে নিচ্ছি, আমি যেটা এখন দেখতেছি, এটা হলো 47 ধান, বিরি ধান 47। এখানে রাখা হয়েছে আপনার এসি আছে, এই ধানগুলা ঠান্ডা থাকার জন্য, পোকামাকড় যাতে এটারে আক্রমণ না করতে পারে এই জন্য। পাশাপাশি রয়েছে দৃষ্টিনন্দন আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র। আধুনিক পদ্ধতিতে এখানে হাঁসের বাচ্চা উৎপাদন এবং নিবিড় পরিচর্যায় হাঁস প্রতিপালন করা হয়। বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টায় এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বৃহত্তর চট্টগ্রাম বিভাগের এই হাঁস প্রজনন কেন্দ্র উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। কৃষিকর্ম মুখের নকশা নমুনা তো 5 দুগুণ 10। কেসটা কি? কান্দে কোদাল, হাতে শাবল, এই সময় কই যাও? মাটির নমুনা নিতে, পরীক্ষা করামু। এত সার দেই, কাম তো হয় না। বুদ্ধি টাকার বইয়ের? আরে না, কৃষি অফিসারের। এই কথাটাই বললাম নৌকায়, সে কি বললো? খালি উল্টা পাল্টা কথা, মনে হয় ধাক্কা দিয়ে পানিতে ফালাই দেই। মাটির কি সর্দি না জ্বর যে তার পরীক্ষা করাইতে হইব? তারপর থেকে এই 2 জনের মুখের নকশা নমুনা। 5 2 গুণে 10। নকশা নমুনার কথা বাদ দাও, মাটির নমুনা পরীক্ষার কথা কও। আজ না কাল, কথা কাজ দুইটাই হইব। থাকতে তোমায় না পাই যদি।
কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী যারা মাটির নমুনা নিয়ে এসেছেন সেগুলো পরীক্ষা করে আমরা আজই ফলাফল জানিয়ে দেব। এইসবের দরকার কি? ফসলের পুষ্টি চাহিদা এবং মাটির উর্বরতা অনুযায়ী সার দেবার জন্যেই মাটি পরীক্ষা করা দরকার। পরীক্ষা হইব কোনখানে? কেন? আমাদের এই ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারে। অবশ্য আমাদের স্থায়ী পরীক্ষা কেন্দ্রও আছে, সেখানেও মাটি পরীক্ষা হয়। শুধু কি দানার গম? সব ফসলের জন্য। মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার ব্যবহার করলে জমির উর্বরতা বাড়বে, ফসল ঠিকঠাক পুষ্টি পাবে আর সারের অপচয় কমবে, ফলন বাড়বে শতকরা 20 থেকে 30 ভাগ। আর মাটি পরীক্ষার খরচ একটি নমুনা মাত্র 25 টাকা। মাটি পরীক্ষা করে সার দিব, বেশি ফসল ঘরে তুলব। দরকার কি? মাটি বাঁচলে কৃষক বাঁচবো। কৃষক বাঁচলে দেশ বাঁচবো। মানুষটা এক পথে হাঁটলো, তাই একটু দেরিতে। কৃষিকর্ম অনুষ্ঠানে এ পর্যায়ে মেথির ঔষধি গুণাগুণ সম্পর্কে কথা বলছেন ডাক্তার আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন হার্বাল গ্রুপ। মেথি একটি ভালো শাক, মেথি বীজ একটি ভালো মশলা। একই সাথে মেথি ডায়াবেটিস দূর করতে পারে। ভারতে মেথিকা নামে সে পরিচিত। মেথি সম্পূর্ণ গাছটি ওষুধি কাজ করে। মেথি শাক যদি বেশি খাওয়া যায় বা সব সময় খাওয়া যায়, যতক্ষণ পাওয়া যায় আর কি, অনেকে মেথি শাক পাউডার করে রেখে দেয়। যদি কেউ মেথি শাক দীর্ঘদিন খেতে পারে তাহলে তার বিভিন্ন রকম চর্মরোগ চলে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য, ডায়াবেটিস টাইপ 2 রোগীদের জন্য কোনো ওষুধ ছাড়াই কিন্তু মেথি একাই ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন। তবে এর সাথে যদি আপনি উস্তা করলা যোগ করেন তাহলে আরও অনেক ভালো হবে। যাদের ওবেসিটি আছে, যারা মোটা হয়ে যাচ্ছেন, তলপেট সামনে বেড়ে যাচ্ছে, শরীর হঠাৎ করেই ওজন বৃদ্ধি পাচ্ছে, ওজন কমানোর জন্য মেথির ভূমিকা সারা বিশ্বে। তবে হচ্ছে কি, এটাকে 1 বছর 365 দিনে একটা কোর্স করতে হবে এবং প্রতিদিন 4 চামচের 2 চামচ করে 4 চামচ মেথি খেতে হবে। এবং এই সময় 1 চামচ অলিভ অয়েল সাথে খেলে অনেক বেশি উপকার হয়। এর সাথে যদি আবার 1 চামচ করে 2 চামচ কালি জিরার তেল খাওয়া হয় তাহলে আরও বেশি উপকার পাওয়া যাবে। মেথি খেলে শরীরের ভিতরে যে চবড়িগুলি জমে, কোলেস্টেরল জমে, হার্টের ভিতরে যে চবড়ি জমে, আর্টারি ভেইনগুলোর ভিতরে যে চবড়ি জমে যায়, লিভার যে ফেটিক হয়ে যায়, এই সকল ক্ষেত্রে মেথির ভূমিকা সর্বাগ্রে। এবং এটা প্রায় 2000 বছর যাবৎ কিন্তু মেথি মোটা কমানোর ওষুধ হিসাবে কাজ করে। এখন অনেকেই এই মেথি থেকে ছোট ছোট ট্যাবলেট তৈরি করে সারা বিশ্বে মোটা কমানোর জন্য ব্যবহার করতেছে। এটা খালি পেটে খেলে কোনো ক্ষতি করে না এবং ভরা পেটে খেলেও ক্ষতি করে না, খাবারের মাঝেও খেতে পারে। অনেকে যে কোনো বেসনের সাথে একটু মেথি পাউডার করে দিয়ে দেয়, যাতে বেসন দিয়ে তো ভাজি করা হয়, ভাজিতে যে ক্ষতিটা হয় এটাকে প্রতিরোধ করতে পারে। সকল ধরনের ডাল পাক করতে, সকল ধরনের তরকারি পাক করতে ফ্রেশ মেথি কিন্তু একটা ব্যতিক্রম স্বাদ নিয়ে আসে। এটা হলো কি, একটু অভ্যাস করতে হবে। প্রথম 10 দিন একটানা খাইতে হবে, খাইলে এটা অভ্যাসে আসবে। কিন্তু একদিন খেলে আসবে, একদিন খেলে মাইনাস পয়েন্টে আসবে, 2 দিন খেলে মাইনাস পয়েন্টে আসবে, 3 দিন খেলে আস্তে আস্তে আগাইতে থাকবে, 4 দিন খেলে আরেকটু আগাবে। 10 দিন যারা খায়, আমরা এগুলো গবেষণা করে দেখেছি, তাদের মুখে একটা সেপারেট রুচি এসে যায়। সেই রুচিটা এসে গেলে এটা সে যদি সারা বছর খেতে পারে তাহলে এটা তার জীবনের জন্য একটা বিরাট মহা ওষুধ। কেন? মেথি নিয়ে এই পৃথিবীতে কিন্তু বহু গবেষণা হয়েছে। সব গবেষণার শেষ গবেষণা হলো মেথি ছেলে এবং মেয়ে সক্ষম দম্পতিদের জন্য এর একটা মহা ঔষধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মেথি খাওয়ার জন্য সকলকে অনুরোধ করতেন। তার তো সেই সময়, সেই যুগে যেখানে হাদিসে উল্লেখ আছে, তখন বোঝা যাচ্ছে যে সেই যুগে, মানে 1500 বছর আগে সৌদি আরবে মেথি সবাই খাইতো। মেথির সাথে সোনা পাতা, যেটাকে সানা পাতা বলে সৌদি আরবে,
সেই সময় আল্লাহ নবী মেথি সারা পাতা খেতে বলতেন, এবং মেথি সারা পাতা যারা খেত তাদের কোনো কোষ্ঠকাঠিন্য থাকতো না, তাদের কোনো স্টমাক প্রবলেম থাকতো না, তাদের কোনো প্রেশার হতো না, তাদের পেটে কোনো আপওয়ার্ড গ্যাস ডাউনওয়ার্ড গ্যাস থাকতো না, তাদের শরীরে কোনো অস্থিরতা থাকতো না। উঠতি বয়সে এক ধরনের মানুষের মুখের ভিতরে ব্রণ হয়, উঠতি বয়সের ব্রণ, উঠতি বয়সে মুখে বিভিন্ন দাগ আসে, স্কিনগুলো রাফ টাফ হয়ে যায়। তারা যদি মেথি খেতে পারে তাদের জন্য স্কিন এত ভালো থাকবে, এত সফট থাকবে, এত কোয়ালিটি থাকবে, এত সুন্দর থাকবে, এটা চিন্তা করার মতো না। মেথি শাক বাজারে পাওয়া যায়, টেস্ট একটু তিতা, কিন্তু আবার এত মজাদার মেথি শাক, এটা চিন্তা করার মতো না। মেথি শাক বিভিন্ন প্রসেসে বিভিন্নভাবে মানুষ খেয়ে থাকে। আবার কিন্তু মেথি শাক একটু সিদ্ধ করে আপনার ব্লান্ডিং মেশিনে দিয়ে শরবত করে অনেকে খায়। মেথির থেকে মেথি পাতা দিয়ে পাকুড়া তৈরি করে, যারা ভিতরে জয়েন দিল, জয়েন দেওয়ার সাথে সাথে মেথি এবং জয়েন দুইজনে মিলে স্টমাকের জন্য একটা মহা ঔষধ। নদীর ভিতরে এত সুন্দর ব্যাকটেরিয়া আছে যে ফুড ব্যাকটেরিয়াগুলি অ্যান্টিপিরিডিক্যাল, যেগুলি ক্যান্সার প্রতিরোধ করতে পারে। ওই দধি বাটার সাথে মেথি পাউডার দিয়ে আপনি খেতে পারবেন। মেথি শাক বাজারে পাওয়া যাচ্ছে, বর্ষার শেষ প্রান্তে এসেই মেথি অনেকে লাগানো আরম্ভ করে দিয়েছে। এটা ইচ্ছে করলে সারা বছর করা যায়, ফুলের টবে করে করলে আপনি সারা বছর মেথি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। মেথি আপনি একটু উঁচা জায়গায় করলে, পানি দাঁড়ায় না যেসব জায়গায়, সেখানে মেথিটা ভালো হয়। মেথিটা সাধারণত দোআঁশ বেলে মাটির ফসল, এটা এঁটেল মাটির ফসল না, তবে পুকুরের পাড়ে এটা খুব ভালো হয় না, খালগুলোর মধ্যে, খালের দুই পাড়ে এটা খুবই ভালো হয়। পাহাড়ি ঢালে জুমে মেথি খুব ভালো চাষ হয়। এখন সারা বাংলাদেশেই সাধারণত পদ্মার পাড়ে মেথির চাষটা এখন খুব বেশি। আমরা ঘরে ঘরে ফুলের টবের মধ্যে মেথি চাষ করতে পারি। মেথি 2 দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তারপরে একটি মার্কিন কাপড়ে ঝুলিয়ে দিয়ে পানি ছিটা দিলে 3 দিনের ভিতরে এটার পাউন্স হয়ে যাবে, গেরি হয়ে যাবে, মানে মুখ এসে যাবে। ওইটা খেলে তখন এটা একেবারে ডাইরেক্ট ইন্ডিকেশন, যে কোনো বীজ আমাদের জন্য মহা ঔষধ। কৃষিকর্ম আমাদের অনুষ্ঠান দেখে শিক্ষিত সহ অনেক যুবক কৃষি কাজে উদ্বুদ্ধ হয়ে সফলতা অর্জন করেছেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা কৃষিকর্ম এন মিডিয়া কমিউনিকেশন 90A মুকুল টাওয়ার, 2য় তলা, মৌচাক, ঢাকা। ফোন নাম্বার 7210147। মোবাইল নাম্বার 01711221987। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের শ্রম প্রচেষ্টা সার্থক হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃষিকর্ম 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 ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। কৃষিকর্ম 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 ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই।